তা মিলন সংঘ, শক্তিগড় মিলন সংঘ বললেন আমাদের উপস্থাপক যে উপকণ্ঠে, কিন্তু মিলন সংঘের যে পুজো এটা ৬২তম বছরে এবার আমরা পদার্পণ করেছি একদম। আর যে সকল তথাকথিত যে বর্ষবর্তী যে পুজোগুলি হয় তাদের সঙ্গে সামঞ্জস্যতা রেখেই আমরা আমাদের মতন করে আমাদের পাড়ার পুজো, আমাদের সেরা পুজো আমরা বঙ্গবাসীকে তথা এই মানে পশ্চিমবঙ্গবাসীকে আমরা উপহার দিতে চলেছি। আর মানে আপনি বলছেন আপনার পুজো সেরা পুজো, আপনি বলছেন না? নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আর আমাদের এবারে দুর্গাপুজো, বনগাঁর সেরা পুজো আর আমার ক্লাব সেরা ক্লাব। আর আজকে সেই সেরা ক্লাবের তালিকায় রয়েছে শক্তিগড় মিলন সংঘ। ৬২ বছরের ইতিহাস জড়িয়ে আছে এই ক্লাবের সঙ্গে। বনগাঁর একটি প্রান্তে এই ক্লাবটি, একেবারে মধ্য বনগাঁয় নয়, শহরের প্রান্তে উপকণ্ঠে আমাদের শক্তিগড় মিলন সংঘ। ৬২ বছরের খেলাধুলা, সংস্কৃতি, সাহিত্য চর্চা, সেই সঙ্গে দুর্গাপুজো। এবং বনগাঁর দুর্গাপুজোতে মিলন সংঘ একটা ইতিহাস। আমরা সঙ্গে পেয়েছি মিলন সংঘেরই একজন দায়িত্ববান সদস্য। নমস্কার। নমস্কার। আমি সভাপতি বনগাঁ শক্তিগড় মিলন সংঘের। আমার নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ পাল। আমার সম্পাদকও আমার পাশে আছেন, সামনে আছেন, উনি পরবর্তীকালে আলোচনার মধ্যে আসবে। আমি প্রথমেই আমাদের ক্লাবটি কীভাবে স্থাপিত হলো একটু সংক্ষেপে আপনাদের সামনে আমরা বলতে চাই। দেশ বিভাগের পর, মানে ভারত যখন বিভাগ হয় তার পরবর্তীকালে আমরা এখানে উদ্বাস্তু হয়ে কিছু সংখ্যক লোক আমরা এখানে চলে আসি। আমরা এটা 47-এর পরবর্তীকালে আমার ক্লাব স্থাপিত হয় 1952 সালে। মানে মাত্র 5 বছর, 47 বছর পরে আপনার ক্লাবটা প্রতিষ্ঠিত হয়। এটা তো বেশ চাপের ছিল। চাপের ছিল। তখনই আমাদের উপরে যারা ছিলেন বয়োজ্যেষ্ঠ, মাননীয় অশোক ঘোষ, শুভপ্রসাদ দত্ত, পরেশ পাল, অময় ঘোষ, তপন ঘোষ এবং এরকম যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, তারা এটাকে বললেন যে আমরা সবাই যখন বাইরের থেকে চলে এসেছি, এটা মিলন সংঘ, মিলনের স্থান, অথবা এই ক্লাবটাকে মিলন সংঘের নাম উপকরণ করা হোক। সেই থেকেই আমাদের এটাকে মিলন সংঘের নামকরণ করে করা হলো। আমাদের ক্লাবটা বর্তমান যে হসপিটাল, সেই হসপিটালের পাশেই আমাদের অবস্থিত। তখন হসপিটালের চারিদিকে পাঁচিল দেওয়া ছিল না, হসপিটালের মাঠটা ছিল। ওই হসপিটালের মাঠটাকে তখন বলা হতো নিজাম পার্ক। এবং অনেকেই হয়তো এটা জানেন না, কিন্তু যারা পুরনোর আছে তারা এই নিজাম পার্ক বলেই ওটা পরিচিতি ছিল। বনগাঁর ইতিহাস সম্পর্কে যারা জানেন, যেটা আমরা অনেকে বলে প্রতাপগড় মাঠটা কবর খোলা ছিল। ওটা প্রতাপগড় মাঠটা কবর খোলা ছিল, তার অপোজিটে ছিল এটা হচ্ছে নিজাম পার্ক। সেখানেই জীবনরতন ধর হসপিটালটাকে এস্টাবলিশ করেছিলেন, বা বিধান রায় এখানে উদ্বোধন করেছিলেন। আমরা তার এখানে দেখেছি। আমরা ওখানেই খেলাধুলো সমস্ত করতাম। ওখানে আমার এই ক্লাবের তরফের থেকে পাড়ার সমস্ত ছেলেরা ক্রিকেট, ফুটবল, ভলিবল, এই সমস্ত রকম খেলাধুলো আমাদের ওখানে করা হতো। অকথিত ভাবে একসময় বলাই হতো মিলন সংঘের মাঠ, এরকম একটা অকথিত ছিল, মানে কথিত, অকথিত বলছি, কথিত, অলিখিত, একটা অলিখিত কিন্তু কথিত ছিল যে কোথায় যাবেন, এই মিলন সংঘের মাঠে। যেমন সোনালীর মাঠ, বনগাঁ হাই স্কুলের মাঠটাকে সোনালীর মাঠ, কেশবলাল স্কুলের মাঠটাকে আমরা বলি সুভাষনগর সেবা সমিতির মাঠ, এইরকম আর কি। মানে কথিত, অলিখিত, অলিখিত এবং কথিত মিলন সংঘের মাঠ। ওই মাঠেই সব আমরা খেলাধুলো করতাম। এবং বনগাঁয় তখন কি বলবো, আর অফুরন্ত খেলাধুলোর উদ্যোগ ছিল আমাদেরই। আমরা এখানে তখন এই ক্যাম্বিস বলে খেলাধুলো করতাম। ক্লাবটার নামই ছিল যে এই
মিলন সঙ্গে ফিরিঙ্গি ক্লাবের সব ছেলেরা এসছে, বাহ। যেহেতু এখানে সবাই মানে দক্ষ প্লেয়ার ছিল। হ্যাঁ। আচ্ছা, তারপরে পরবর্তীকালে আমারই ক্লাবের সদস্য কৃষ্ণপ্রসাদ দত্ত, যে হল নামে বনগাঁয় পরিচিত ছিল, সে মাঠের শুরু থেকে আরম্ভ করে উইকেট পর্যন্ত তাকে দৌড়িয়ে বল করতে হতো, সে পরিচিত ছিল বনগাঁর হল নামে। এখান থেকেই আমরা সব বেরিয়ে এসে আজকে আমরা একটু খেলাধুলোর থেকে সরে আসতে বাধ্য হয়েছি, যেহেতু আজকে ওখানে চারিদিকে পাঁচিল হয়ে গেছে, আমরা সেই সুযোগটা পাচ্ছি না। তথাপিও আমরা ইনডোর গেমসগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের ওখানে ইনডোর গেমসগুলো আছে এবং বিভিন্ন রকম ছোটোখাটো যে খেলাগুলো আছে তাতে আমরা অংশগ্রহণ করি। আগের মতন বৃহৎ বলে আমরা সেভাবে পারছি না, যেহেতু আমাদের মাঠটা অ্যাভেলেবেল নয়। একদম। আমার পুরনো দিনের একটা কথা মনে পড়ে, যখন প্রতাপগড় স্পোর্টিং ক্লাব একটা ট্রফি নামালো বনগাঁ সাব ডিভিশনের, তা মিলন সংঘ তাতে পার্টিসিপেট করে সে ফাইনালে উঠে গেল। ফাইনালে উঠে যাওয়ার পর খেলা হচ্ছে কাদের সাথে, ওপারের MS আর এদিকার MS, মানে মিলন সংঘ আর ওপারের MS। তখন মানে বনগাঁ জগতে একটা দুর্দান্ত নাম, তখন বনগাঁ জগতে MS একটা বিরাট বড় পজিশনে আছে। আর আমাদের ক্ষুদ্রতমের থেকে বৃহত্তমের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। বনগাঁর জনসাধারণ যেভাবে তখন তারা বিভেদ ভুলে গিয়েছিল যে এটা মিলন সংঘ, এটা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, এইসবগুলো বিভেদটা ভুলে গিয়ে কাদের সাথে খেলা হচ্ছে, এপার এবং ওপার, নদীর এপারে এবং ওপারের খেলা। অতএব এপারের যারা সমর্থন সমস্ত ক্লাব এক হয়ে গেল এবং সেই খেলায় শক্তিগড় মিলন সংঘ ফাইনালে জিতে গেল। সেই একটা মানে আশ্চর্যজনক দিন গেছে আমাদের চোখের সামনেই, আমরা যেগুলো দেখেছি। আমরা মানে উৎসব তখন নদীর এপারে উৎসব, সব নদীর শোক হচ্ছে ওপারটায় হয়ে গেল, এই ব্যাপারটা ছিল। এটা তো হয়, এইভাবে করে এসছি খেলাধুলোর মধ্যে দিয়ে। সে সময় আমি একটু আপনাকে থামিয়ে বলবো, সে সময় কিন্তু খেলার মাঠ টা কিন্তু এইরকম নোংরামো ছিল না। আজকে যে নোংরামোগুলো আমরা দেখি, খিস্তি খেউড় হই হট্টগোল মারামারি, এগুলো কিন্তু কখনই না। একটা আন্তরিক ব্যাপার তখন খেলাধুলোর মধ্যে একটা অনুপ্রেরণা ছিল, খেলার মধ্যে একটা উৎসাহ ছিল, কিভাবে প্লেয়ার্স আনতে হবে, কি করে টিমটাকে গড়াতে হবে, কি করে ছেলে পেলেদের কোচিংটা দেওয়া হবে। যখন আমরা এই মাঠে খেলতাম, আমরাও ছোট ছিলাম, আমাদের বিভিন্ন ক্লাবের তরফ থেকে এসে আমাদের কোচিংটা দিয়েছে, আমরা খেলাধুলো ওটা করেছি। কিন্তু তার মধ্যে একটা পরিবেশটাই ছিল অন্যরকম। এখন বর্তমান যে পরিবেশ এসছে আর তখনকার সেই পরিবেশের মধ্যে অনেক তফাৎ আছে। এই গেল আমাদের খেলার ইসের দিকে। তার পরবর্তীকালে আমরা চিন্তা করলাম যে পাড়ার মা ভাই বোন বা সব ছোটরা হচ্ছে, বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে, অঞ্জলি দেওয়া মায়ের কাছে একটা বড় মানে পাওনা সারা বছরে। আর সেই আমার পাড়ার মধ্যে এইবার সবার মধ্যে সৃষ্টি হলো যে চিন্তা ভাবনা হলো যে পাড়ার মধ্যে একটা আমাদের পুজো করতে হবে। অষ্টমীর অঞ্জলিটা দিতে তখন আপনাকে অন্য পাড়ায় যেতে হতো, অঞ্জলি এবং কোনো ভোগ বা কোনো কিছু অন্য পাড়ায় যেতে হতো। তখন নিজেদের মধ্যে থেকে পাড়ার মা ভাই বোনেরা বাচ্চারা তারা অন্য ক্লাবে গিয়ে বসে বা অন্য জায়গায় গিয়ে থাকতে হতো। নিজেদের মধ্যে তখন চিন্তা ভাবনা করলো আমাদের পুজোটা আমাদের পাড়ার মধ্যে করতে হবে। এবং এটাকে করার জন্য আমাদের প্রধান চিন্তা ভাবনা এবং উপদেষ্টা হিসেবে ছিল, তাকে স্মরণ করতে হয় শিবচরণ দত্ত, তার উদ্যোগে। এবং আমাদের বর্ষিয়ান যারা ছিলেন, অশোক ঘোষ মহাশয়, পরেশ পাল, নিরঞ্জন দত্ত, এরকম বিভিন্ন যারা কিছু। আবার একটু মনে করিয়ে দিই আপনাদের, হয়তো কয়েকটা নামের মধ্যে থেকে বাদ যেতেই পারে, হয়, এটা তো সবসময় মনে রাখা সম্ভব হয় না। তার জন্য কিন্তু আমরা মিলন সংঘের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী, কারণ দু একজনের নাম হয়তো এদিক ওদিক হতে পারে, যিনি অনেক মুখ্য ভূমিকায় ছিলেন, সঙ্গে ছিলেন, হয়তো ভুলে যেতেই পারে। এটা কিন্তু আপনারা নিজ গুণে মার্জনা করবেন।
তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। যেমন এই আপনার সাথে আলোচনা করতে করতেই খাত করে মনে পড়ে গেল নিমাই মিত্র, তারও একটা বিরাট বড় ভূমিকা ওখানে ছিল। একদম এরকম অনেক মানুষ, অনেক মানুষ, দয়াল বর্ধন, এরা জীবন বর্ধন, এদেরও অনেক ভূমিকা এর পিছনে ছিল এবং প্রচণ্ডভাবে এরা সাহায্য করেছে এবং পাশে এসে দাঁড়িয়েছে, যার ফলে পুজোটাকে আজকে আমরা এই ৬২ বছরকে নয় নয় করে উত্তীর্ণ হতে যাচ্ছি। এবং বিভিন্নভাবে থিমের পুজো হয়েছে। আমরা শান্তিপুর থেকে থিমের অ্যারেঞ্জমেন্ট করেছি। এখানে তো একটা সময় আমরা জীবন্ত ধানের প্যান্ডেল আমরা করেছিলাম, যেটা বনগাঁর মধ্যে অন্যতম সাড়া ফেলেছিল সে বছর, বেশ মনে আছে। বনগাঁর মধ্যে অন্যতম। আমাদের তখন বলতে হতো না যে কোনো রিক্সা ভাইয়ের বা রিক্সায় উঠে কোথায় যাবেন, আমরা বলতাম ভাই ধানের প্যান্ডেলের ওখানে যাবো। তারা বুঝে নিত যে ধানের প্যান্ডেলটা কোথায় এবং কাদের দ্বারা তৈরি করা। আমাদের এইভাবে এই জায়গাটাকে একটা মার্কিং হয়ে গেছিল। তার পরবর্তীকালে অন্য অন্যভাবে এসছে, থিমে এসছে। আপনাদের ধানের প্যান্ডেলটা হয়েছে 2000 সালের পরে, সম্ভবত 2000 সালের পরে। তার আগে কিন্তু সাবেকিয়ানা পুজো হতো। হ্যাঁ, তার আগে আমাদের এই আমরা সেভাবে অর্থ সংস্থান ছিল না, বা নিজেরাও চিন্তা করেছিলাম যে প্যান্ডেল করা, যা কিছু করা সেটাকে আমরাই করব। আমরা নিজেরাই ওই প্যান্ডেল করার যেসব উপকরণগুলো লাগে সমস্ত উপকরণগুলো আমরাই সব কালেকশন করে নিয়ে আসতাম, ভাড়া করে নিয়ে এসে। আমাদের মনে আছে আমরা ওই চালকি গিয়ে বাঁশ পাওয়া যেত, ওখান থেকে বাঁশের ঝাড়ের থেকে বাঁশ কেটে নিয়ে এসে পাড়ার যারা আমরা সদস্য ক্লাবের ছিলাম বা পাড়ার যারা ছিল তারা সবাই মিলে ওই বাঁশ বেঁধে নিজেরাই কাপড় টানিয়ে নিজেরা সমস্ত কিছু করে আমাদের পুজো ওইভাবে শুরু হলো এবং বেশ কয়েক বছর। এখনকার ছেলেমেয়েরা বা যারা সদস্যরা আছেন, এই যে আনন্দ আপনাদের, সেই যে বাঁশ কাটতে যেতে হবে, একটা দিন সবাই মিলে যাচ্ছে, একদম আনাড়ি কিছু মানুষ যারা বাঁশ গাছের সঙ্গে পরিচয় নেই তারা যাচ্ছে বাঁশ কাটতে। প্যান্ডেল জীবনে দড়ি বেঁধে দেখেনি, সেও প্যান্ডেল করতে উপরে উঠছে। এই যে আনন্দ, এটা কি এখনকার মধ্যে আর মনে হচ্ছে আপনার? এখন সেই আনন্দটা পাওয়া যাচ্ছে না। হওয়ার পরে এখন ধরুন যারা আজকে প্যান্ডেল তৈরি করছেন তাদের কাছ থেকে আমরা অর্ডার দিচ্ছি, তারা করছে, করার পরে যেই আনন্দটা হয় সেইটাই একটা একদম প্যান্ডেল হচ্ছে। ভাই রাত্রে কিন্তু পিকনিক হবে আজকে, মহালয়ার দিন একটা জোরদার পিকনিক, খাওয়া দাওয়া, হই হুট্টো, বা ওই প্যান্ডেল হচ্ছে নানা রকম ভাবে দড়িয়ে বাজছে, যাই দেখে আসছে ওরা প্যান্ডেলটা কিরকম করছে, এই চিন্তাটা এসছে। কিন্তু আগের চিন্তাটা ছিল যে আমরা নিজেরা করব, আমরা নিজেরা করব। এখন ওই অবস্থান থেকে পরিবর্তন হয়ে এই স্থানে এসছে। আন্তরিকতার অভাবটা থাকছে, তাই না? এটা আন্তরিকতার অভাবটাও কমে গেছে। তারপরে পরবর্তীকালে সবাই বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়ে গেছে, এখন সেই সময়টা দিতে পারে না। তবুও তার মধ্যে আন্তরিকতা এটাই আছে যে আমরা যখন টাইম টু টাইম আমাদের সম্পাদকরা বলছেন যে আজকে আমাদের চাঁদা তুলতে বেরোতে হবে, আজকে আমাদের এই কথা এটা করতে হবে, সেই সম্পাদকের নির্দেশ অনুযায়ী যারা সদস্যরা আছে সেভাবে তারা এগিয়ে চলছে, তারা কাজ করছে এবং সেই সহযোগিতারা করছে। শুধু তো প্যান্ডেলটা করা নয়, তার সাথে অন্য কিছু প্রয়োজনীয়তাগুলো থাকে, সেই সহযোগিতা পাড়ার প্রত্যেকটি লোক সদস্যরা করছে। এবং শুধু না, মা এবং বোনেরা বা মায়েরা তারা নানা সময় খোঁজ নিচ্ছে যে পুজো কিভাবে হবে, কখন কি হচ্ছে, সমস্ত ব্যাপারটাকে পরিবারের মায়েরা যদি সহযোগিতা না করে তাহলে পুরুষেরা বাড়ি থেকে বেরোতে পারে না। এটা তো একটা নিশ্চয়ই তাদের সহযোগিতাকে তো অস্বীকার করা যাবে না। এই সহযোগিতা করছে। আর যাই হোক, সবার প্রচেষ্টায়, সবার আন্তরিকতায় এবং ভালোবাসায় এই ৬২টা বছর আমরা অতিক্রম করতে যাচ্ছি এবং যাতে এই শারদীয়া পুজোটা সুস্থভাবে করতে পারি, আগামী দিনেও সেটুক সবাই সেই আন্তরিকতার দিকে এগিয়ে আসবেন এবং
সেই আশীর্বাদ মা বোনেরা যাতে করেন, এটা এই প্রার্থনাটা করছি যে পুজোটা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়েই যেন বনগাঁর পুজো এবং তৎসহ মিলন সঙ্গে পুজোটাকে আমরা যেন করতে পারি। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আর একটু প্রশ্ন শেষ করার নয়, আমি আর একটু প্রশ্ন আছে। আচ্ছা, যখন আপনারা সেই ওপার থেকে পারে এসে 52 সালে ক্লাব করলেন, সে সময় বা পরবর্তীকালে 2000 সাল বা তারপরেও দেখা গেছে যে প্রতিটা বাড়ির যুবকেরা ক্লাব করতে এগিয়ে আসতো। পুজো মানেই বাড়ির যুবকরা আসবে, মায়েরা কিন্তু ছেড়ে দেবে তাদেরকে। আজকের সময়ে এই যুবকদের কি পাচ্ছেন সেইভাবে? আপনি তো দুটো সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে। সেভাবে আগে আপনাকে একটু বললাম যে সবাই একটু পেশার সাথে যুক্ত হয়ে গেছে, এখন সেই সময়টা দিতে পারে না। তবুও তারা আন্তরিকতাটা এটাই আছে জানি, বুঝতে পারছি। যখন সম্পাদক নির্দেশ দিচ্ছে ঠিক সেই টাইমে উপস্থিত হচ্ছে, বা তাকে যেভাবে ডিরেকশন দেওয়া হচ্ছে যে তুমি এটা দেখবে, তুমি এটা দেখবে, এটাকে করবে, সেগুলো তারা করছে। কিন্তু মানে ওই সকাল হলেই আজকে আমাদের বেরোতে হবে, বাস্কেটে নিয়ে আসা, সবাই টাইমের আগে এসে দাঁড়িয়ে থাকে, এই এলো না কেন, ও এলো না কেন, এই ব্যাপারটা একটু কমে গেছে। একটু কমে গেছে, একটু মানে অনেকটাই এটা কমে গেছে, অনেকটাই, একটু না অনেকটাই কমেছে। আগেই আপনাকে বললাম যে সবাই আর পেশার সাথে যুক্ত হয়ে গেছে, সময়টা দিতে পারে না। তার মধ্যে দিয়ে যতটা সম্ভব তারা এইটুকু আন্তরিকতাটা দেখায় বলেই এটা কিন্তু আজকে হচ্ছে। না হলে কিন্তু এই জিনিসটা এতটা সাফল্যতা এটাকে আসতো না। এইটা যাতে পর্যায়ক্রমে আমরা এটাকে আরও করতে পারি, আমরা পাড়া প্রতিবেশী এবং বনগাঁর আপামর জনসাধারণের কাছে, সবার কাছে আমাদের একটা অনুরোধ থাকলো যে আন্তরিকতার সাথে আপনারা আশীর্বাদ করবেন যেন সত্যিকার মিলন সঙ্গে পুজোটা সাফল্যতার দিকে এগিয়ে যায়। এই আপনাদের সবাইকে আমি আমার তরফের থেকে এটুকু বললাম। প্রতিমা এবং দর্শন করবার আমন্ত্রণ রইল। হ্যাঁ, প্রতিমা দেখার জন্য এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, এবং বিভিন্ন রকম অনুষ্ঠান ওখানে সাথে আমরা জড়িয়ে আছি। সেই অনুষ্ঠানে যাতে সাফল্যমণ্ডিত করা যায়, প্রত্যেকে সেইভাবে সহযোগিতা করবেন। আমার পরবর্তীকালে আমার সম্পাদক উপস্থিত এখানে আছেন, সম্পাদক কিছু আপনাদের সামনে পরবর্তী ঘটনাটা বলবেন। ধন্যবাদ রামকৃষ্ণ বাবুকে, রামকৃষ্ণ পাল, ধন্যবাদ। তার সুন্দরভাবে তিনি ক্লাবের যে ইতিহাসটা ধরে রেখেছেন আজও। ক্লাবের ইতিহাসগুলো না খুব কম ক্লাবেরই লিখিত আকারে থাকে, অধিকাংশ ক্ষেত্রেই এইভাবে শ্রুতিতেই ভেসে চলে। অনেক মানুষরা ছিলেন যারা 52 সাল থেকে শুরু থেকেই ছিলেন, আজকে হয়তো তারা স্মৃতিতে রয়েছেন, আজ তারা সশরীরে নেই। তাদের ভাবনা, তাদের সমস্ত চেতনা দিয়ে তৈরি করেছিলেন এই মিলন সংঘ। আজও কিন্তু যে সন্ধিক্ষণে রামকৃষ্ণবাবু দাঁড়িয়ে আছেন, সে প্রাচীন, প্রাক্তন এবং বর্তমান, সেই প্রাচীন আর বর্তমানের মাঝখানে দাঁড়িয়ে আছেন রামকৃষ্ণবাবু। শুরু থেকে দেখেছেন আজকের পর্যন্ত। ধন্যবাদ জানাই রামকৃষ্ণবাবুদের মতো মানুষদেরকে, যারা সেই 47-এর সময়ে ওপার থেকে যারা এপারে এসছেন, তাদের একটা মনে যন্ত্রণা, দেশভাগের যন্ত্রণা, সব ফেলে আসার যন্ত্রণা, হারানোর যন্ত্রণা, সে সময়ের মধ্য দিয়েও তারা কিন্তু একসঙ্গে থাকার প্রচেষ্টা, নতুন করে ঘুরে দাঁড়াবার যুদ্ধ। আমরা সেলাম জানাই, স্যালুট জানাই সেই যুদ্ধকে। নমস্কার। নমস্কার। আমরা রামকৃষ্ণবাবুর পর আমরা আসবো নতুন প্রজন্মের কাছে কিছু শুনবো এই মিলন সংক্ষেপ। আর আমার সঙ্গে রয়েছে মিলন সংঘের সম্পাদক শ্রী আশিস বর্ধন। নমস্কার আশিস বাবু। নমস্কার। আপনাদের মিলন সংঘকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং খুব আনন্দিত যে একটি এরকম পুরনো ক্লাব আপনাদের এবছর বোধহয় 62 বছর। তো এই 62 বছর ধরে
স্বাধীনতার কয়েক বছর পর থেকে পুজোটা শুরু করে এইভাবে করছেন, এবং শহরের উপকণ্ঠে আর কি, যেখানে দর্শকদের আসতে হলে একটা বাইপাস হয়ে এসে আবার ব্যাক করতে হচ্ছে, বাইপাস রুট নেই, বাইপাস বলে আসছে কিন্তু বাইপাস করতে, যদিও এখন 2 নম্বর গেট থেকে একটা রুট হয়েছে। তো এই যে দীর্ঘ বছর পুজো করছেন আপনি, বছরের সম্পাদক, কি ভাবছেন এবছরের পুজো নিয়ে? আপনাদের ভাবনাটা কি, কিভাবে এগোচ্ছেন পুজোতে আপনারা? প্রথমে আপনাকে ধন্যবাদ দর্শকদের। হ্যাঁ, অবশ্যই দর্শকদের। শক্তিগড় মিলন সংঘের আমি সম্পাদক। তা মিলন সংঘ, শক্তিগড় মিলন সংঘ বললেন আমাদের উপস্থাপক যে উপকণ্ঠে, কিন্তু মিলন সংঘের যে পুজো, এটা 62তম বছরে এবার আমরা পদার্পণ করেছি একদম। আর যে সকল তথাকথিত যে পার্শ্ববর্তী যে পুজোগুলি হয় তাদের সঙ্গে সামঞ্জস্যতা রেখেই আমরা আমাদের মতন করে আমাদের পাড়ার পুজো, আমাদের সেরা পুজো আমরা বঙ্গবাসীকে তথা এই মানে পশ্চিমবঙ্গবাসীকে আমরা উপহার দিতে চলেছি। আর মানে আপনি বলছেন আপনার পুজো সেরা পুজো, আপনি বলছেন না, এটা তো ধরে নিতেই হবে, কেননা আমরা পুজো করছি, সেই পুজোটা তো আমরা সেরাটুকুই দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, দর্শনার্থীদের, এবং সেইভাবেই উপস্থাপন আমরা করতে চলেছি। আর সবই আমাদের মা দুর্গার আশীর্বাদ, একদম তার আশীর্বাদ ছাড়া তো এরকম একটা উৎসবে আমরা সামিল হতে পারি না, একদম। হ্যাঁ, সেটাই। সেই দিক থেকে দেখুন, আমার এর আগে হয়তো রামকৃষ্ণবাবু আপনাকে বলে গিয়েছেন, বা যাই হোক, যে আমাদের পুজোর ঘরানাটা, হ্যাঁ, চাহিদা, বা আমাদের এই যে ইয়াং জেনারেশনের চাহিদাটা একটু জৌলুসতার মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারলেই সেই চাহিদাটা তো একটু পরিবর্তন হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে। আগে একচালার ঠাকুর, হ্যাঁ, একটা আট পড়ে একটা ভাব, সাবেকিয়ানা, সেখান থেকে তো থিম আস্তে আস্তে এসেছে, মানুষের চাহিদা। আর কলকাতার পুজোর পরেই তো আমাদের বনগাঁর পুজোর একটা নাম তো রয়েছেই। সেই দিক থেকে অন্যান্য যে পার্শ্ববর্তী যেসব ক্লাব বা তাদের সঙ্গে সদস্যতা রেখেই তো এবার আমাদের যে থিম করা হচ্ছে, থিমের নামকরণ আমরা সদস্যরা সবাই মিলেই করেছি। যেহেতু আমার ক্লাবের নাম হলো মিলন সংঘ, তাই আমি সম্পাদক বা প্রেসিডেন্ট বা অন্য কেউ এরকম না, আমরা সব একত্রিতভাবে আমরা কাজ করি। হ্যাঁ, সেক্ষেত্রে ভালো বিষয় ভাবনাটা, আমরা সবাই রাজা। হ্যাঁ, ঠাকুর একটি গানে বলছেন আমরা সবাই রাজা। হয়তো আমাকে সম্পাদকের আসনে বসানো হয়েছে, রাজা বাছা হয়েছে। আর একটা কথা বলে রাখি, এবারই কিন্তু আমি প্রথম সম্পাদক। হ্যাঁ, আর আমাদের ক্লাবের একটা প্রথাই আছে যে ক্লাব কমিটি যে সম্পাদক হবে তার হাতেই পুজোর দায়িত্ব অর্পণ করা হবে। এর আগে যিনি সম্পাদক ছিলেন তিনিও খুব পেছন থেকে, এখন উনি সামনে থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন না, কিন্তু পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন। আমার বন্ধু বয়সী, সে অনেকভাবেই হেল্প করছেন। কি নাম তার? সুজয় বসু। হ্যাঁ, অশেষ ধন্যবাদ সুজয় বসু। বনগাঁর সবাই তাকে বুবাই বলেই চেনে, তার নাম না করেই আমরা পারি না। যাই হোক, এবার আমাদের পুজোর থিম করা হয়েছে উপকরণে মহিমা। উপকরণে মহিমা, হ্যাঁ, এই থিমটা সম্পর্কে আমি একটু বলি, তারপরে আরো আলোচনায় আমরা থাকবো। যেহেতু আমরা মাতৃ আরাধনা করছি, মা দুর্গার আরাধনা করছি, সেই মায়ের যে সাজ পোশাকে যে উপকরণ সামগ্রী যেগুলি লাগে, সেইগুলো আমরা পূজা মণ্ডপে রাখতে চলেছি। একদম সাজানো হচ্ছে পুজোর যে সকল উপকরণগুলি লাগে, সে হাত পাখা, কুলো, বা হলো ঘণ্টা, চামচ, তারপরে হলো নামাবলী, মানে বাঁশে জড়ানো থাকছে। সেইভাবে আশা করি দর্শক সনাতনী সংস্কৃতি, একদম মিলন সংঘ মানে সনাতনী একটা আবহাওয়া আমরা রাখতে চাই, প্রত্যেকবারই সেরকমই কিছু থাকে। আমি একটু বলি মাঝখানে একটু হাত দিয়ে, মিলন সংঘ আপনারা জানেন যে আমাদের কালীবাড়ি থেকে, চাকদাহ রোড কালীবাড়ি থেকে নেমে আসছে, ছোট্ট একটি জায়গা। আপনি যদি পুজো বাদে অন্য সময় আসেন তাহলে আপনার মনে হবে এই জায়গাতে মিলন সংঘের পুজোটা হয়, এতটুকু জায়গা। কিন্তু প্রতি বছর মিলন সংঘের সদস্যদের ভাবনা, উচ্চতর ভাবনা,
সাংস্কৃতিক চেতনা সম্পন্ন ভাবনা। তার কারণ মিলন সংঘ সারাটা বছর বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস, ব্লাড ডোনেশন, বিভিন্ন ধরনের প্রোগ্রামের সাথে থাকে। ফলে তাদের এই উন্নত ভাবনা দিয়ে তারা ওই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়ে তোলে, তখন মনে হয় অনেক বড় একটা জায়গা, অনেক বড় জায়গায় বোধহয় পুজোটা হচ্ছে। এবং ছোট ছোট বিষয়গুলোকে এত সুন্দর, এত পারফেকশন তৈরি করে যা ভাবা যায় না। তো অবশ্যই মিলন সঙ্গে আসুন, আবারও শুনবো আমরা সম্পাদকের কাছ থেকে। আচ্ছা, সঞ্চালক বললেন যে খুব কালচারাল দিক থেকে আমরা এগিয়ে যাই। অবশ্যই আমরা বিভিন্ন যে কালচারালে যাব, কিন্তু তাকে পুজোটা আমরা করে আসি। অবশ্যই। হ্যাঁ, এবার পুজোটা অ্যাকচুয়ালি আমাদের পাড়াটা আগে অনেক বিস্তরভাবেই পাড়াটা ছিল, এখন পার্শ্ববর্তী তো আরো ছোট ছোট হচ্ছে। এবার সেক্ষেত্রে আমাদের পাড়ার প্রত্যেকটি মানুষের, বিশেষ করে কয়েকটি পরিবারের মানে অশেষ ভূমিকা রয়েছে। আর আমাদের শক্তিগড় মিলন সংঘ একটা সময় ব্যবসা কেন্দ্রিক তো প্রত্যেকটা পরিবার, সেক্ষেত্রে তারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও তারা অবসর সময়ে পুরোটাই হলো ক্লাব মুখী ছিল, কিন্তু কিছুটা এখন একটু ভাটা পড়েছে। সেটা সময় শঙ্খ ব্যবসার একটা বড় অংশ বোধহয় মিলন সংঘ কেন্দ্রিক নাকি? হ্যাঁ, আছে শাখা আছে, তারপরে একটু চাল ব্যবসায়ীরা রয়েছে, কিন্তু এখন তো একটু ব্যবসা কেন্দ্রিক হলেও সবাই এগিয়ে আসছে। সেক্ষেত্রে হলো আমাদের যে সদস্যদের ভূমিকাও আছে এবং পাড়ার মানুষ সবাই সাহায্য করছে। আর হলো আমাদের যে মূলত থিমটা আমরা রাখার চেষ্টা করেছি, পরপর যে সব মানে হোগলা পাতার প্যান্ডেল হয়েছে, জীবন্ত ধানের প্যান্ডেল, এই সবগুলো মোটামুটি চলছে বেশ ভালো। গত বছরও থিমটা বেশ ভালোই ছিল। এবছর বাজেট কেমন আপনাদের? এবছর বাজেট হলো আমাদের টোটাল পুজোর না পুজো প্যান্ডেলের টোটাল আমাদের ওই 4.5-5 মতন আমরা রাখছি। মাত্র 4.5-5, এটা বলতেই হয়, কারণ পুজোর বাজারে বনগাঁর যে পুজোর বাজার, সেখানে 4.5-5 এটা মানে লাখ, এটা কিন্তু মাত্রই, সেটা বলবো। হ্যাঁ, সেটাই। এই মাত্রটা আসলে অর্থ দিয়ে বিচার হয় না, এখান থেকে বিচার হয় আন্তরিকতা দিয়ে। আগেই বলেছি, সারা বছর কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত বলেই তারা এই সামান্য বাজেটেই তাদের পুজো কিন্তু বৃহৎ আকার ধারণ করে। সেটা হচ্ছে আন্তরিকতা। অবশ্যই যেটা মিলন সঙ্গে আছে। আচ্ছা, কারা করছেন এবার এই থিমটা? এই থিমটা আমাদের কালোপুরের একটা ডেকোরেটর ওরা করছে। আর হলো ওর নামটা মনে করছে কি? নামটা এই মুহূর্তে আলো থেকে আছেন, আলো থেকে দিচ্ছেন। আলো আছে, আনন্দবাবু আছেন, উনি করছেন। কোথায়? হলো সুভাষনগরে উনি আছে। আর শব্দও কেউ নেই? শব্দ উনি আছে। প্রতিমা হলো ওই যে তালতলা লক্ষণপাল। বনগাঁর প্রচুর প্রতিমা লক্ষণবাবুই প্রত্যেকবারে আমাদের পুজোর পল্লীবার্তারও তালতলা লক্ষণপাল, গুণী মানুষ। এবছর পুজোতে আর কি করছেন আপনারা? আমাদের তো ধরুন যে পুজোর উদ্বোধনী থেকে, এবার আমরা চতুর্থীতে উদ্বোধনী করতে চলেছি, সেদিন থেকেই আমাদের কালচারাল অনুষ্ঠান শুরু হচ্ছে। পাশেই আমরা মঞ্চস্থ করব, বিভিন্ন নৃত্যানুষ্ঠান থাকছে। এবং আমাদের পাড়ার যে যারা দায়িত্বে আছে, কালচারালের দায়িত্বে আছে, ঋষিকেশ মিত্র বনগাঁর বেশ নাম করা একজন জনপ্রিয় তবলাবাদক এবং গুণী মানুষ, আর্টিস্ট। ঋষিকেশ বাবুর তত্ত্বাবধানে, ঋষিকেশ মিত্রের তত্ত্বাবধানেই 3 দিনের আমাদের যে সঙ্গীতানুষ্ঠান থাকছে, নৃত্যানুষ্ঠান থাকছে। আর আমাদের বহিরাগত শিল্পীর সমন্বয়ে হলো নবমীর দিন আমরা বাউল লোকসঙ্গীতের একটা, আমাদের মিলন সংঘের কিন্তু প্রতি বছর লোকসঙ্গীত আমরা চেষ্টা করি যতটা সম্ভব, আমরা লোকসঙ্গীতটাকে তোলা, বাউল থাকছে, আর বিচিত্রা অনুষ্ঠান থাকছে, আর বিভিন্ন বাচ্চাদের নিয়ে নাচ, কালচারাল অ্যাক্টিভিটিস চলছে। লোকাল বাচ্চাদের প্রতিভার অন্বেষণে আপনারা প্রোগ্রামগুলো করছেন? অবশ্যই প্রতি বছরই ওদের সুযোগ করে দেওয়া হয়। মিষ্টি ছোট ছোট বাচ্চারা সেখানে নৃত্য পরিবেশন করে। এবারও আছে আমাদের অনুষ্ঠান সূচি, পুরো টাইট শিডিউলই আছে। প্রতিদিন সান্ধ্যকালীন অনুষ্ঠান,
সেগুলো অনুষ্ঠিত হবে পার্শ্ববর্তী মঞ্চে। একদম। এটাই। সরকারি সহযোগিতাটা কি পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। যেমন রাজ্য সরকার প্রতিবার আমাদের অনুদান দিচ্ছে। কিভাবে দেখছেন এই অনুদানটাকে? দেখুন, আমাদের মতন ছোট ছোট বলবো না, মানে মনের বড় আশা নিয়ে আমরা যে এগিয়ে আসছি, সেক্ষেত্রে রাজ্য সরকারের এই অনুদানটাকে আমরা সাধুবাদ জানাই। সেক্ষেত্রে আমাদের মতন ছোট ক্লাবকে এগিয়ে যেতে খুবই সহায়তা করে। সেক্ষেত্রে আমাদের যারা পুজোর সংগঠনের সঙ্গে যুক্ত, তারা রাজ্য সরকারের এই অনুদানকে সাদরে আমন্ত্রণ আমরা জানাই। আর এর সাথে সাথেই যে প্রশাসনিক দিকগুলি, যেহেতু বনগাঁ প্রশাসন, পৌরসভা এবং স্থানীয় যারা পুলিশ প্রশাসন আছে, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, তারা সবাই আমাদের পাশে আছেন বলেই আমরা এই বড় এই মহান উৎসবটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, বনগাঁর মানুষেরা সবাই। আর একটু আলোচনায় আমি যদি বলি যে ডেঙ্গু সচেতনতা নিয়ে আমাদের প্রচার থাকবে। আর ফায়ার যে বিভাগ আছে বা ইলেকট্রিক সাপ্লাই, তাদেরও বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাতে চাই। কেননা সবার মানে বাঙালির উৎসব, হ্যাঁ, সেক্ষেত্রে সবার যদি একটা মিলিত প্রচেষ্টা যদি থাকে, সেটাই সেই দিক থেকে বনগাঁ কিন্তু অনেকটাই এগিয়ে না। একদম। সেটাই। প্রশাসনের কাছে কি কোনো রকম কোনো অভিযোগ আছে আপনাদের? না, প্রশাসনের কাছে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু আমাদের যেহেতু চাকদা রোড এবং এই দিকের যে 2 নম্বর রেলগেট, এইটা আমাদের বাইপাস, সেক্ষেত্রে আর পাশেই আমাদের তো একদম হসপিটাল। এইখান থেকে যে এই রোডটা দিয়ে আমরা যে মুমূর্ষ যে রোগীদের নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স, এই রাস্তাটা দিয়েই যাওয়া আসা করে আমাদের পুজো মণ্ডপের গা দিয়ে। সেক্ষেত্রে আমি মানে হাত জোর করেই প্রশাসনের কাছে আবেদন রাখছি যে এই রাস্তাটায় যে সিকিউরিটির যে ব্যাপারটা বা হলো রোডটাকে ট্রাফিক ক্লিয়ারেন্সটা যদি একটু রাখেন, আমাদের উদ্যোক্তারা বা যারা স্বেচ্ছাসেবকরা থাকবে, তারাও খুব অ্যাক্টিভভাবে ওই কয়দিন আমরা থাকি পুরো প্রায় মধ্যরাত পর্যন্তই, যাতে কোনো দর্শনার্থীর বা ওই মুমূর্ষ ব্যক্তির যাতে কোনো অসুবিধা না হয়। আর যেহেতু আমাদের একটা কালচারাল অনুষ্ঠানও চলে, সেইটা আমি একটু প্রশাসনকে করজোড়ে বলতে চাই যে আপনার এই চ্যানেলের মাধ্যমে যাতে আমাদের পাশে তো ওনারাই থাকেন, যাতে ট্রাফিকটা নিয়ন্ত্রণে যাতে সহায়তা করেন। একদমই তাই। বনগাঁ প্রশাসন এই যে পুজোটা, এত বড় পুজো সারা বনগাঁ শহরে এত সুন্দরভাবে তারা পরিচালনা করে, যার জন্য তাদেরকে ধন্যবাদ এবং স্যালুট জানাই। কিন্তু তবুও ছোট কিছু সমস্যা থাকেই, আর এই ছোট সমস্যাগুলো তাদের গোচরে হয়তো নেই, তাই তারা লক্ষ্য রাখেন না, বা এত বড় জায়গার ভেতরে আমাদের উচিত এই সমস্যাগুলি তাদেরকে আরও সামনে আনা। মিলন সংঘের একটি প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে মিলন সংঘের পক্ষ থেকে, যে যারা 1 নম্বর গেটের থেকে এই দিক থেকে মানে কালোপুর, চাঁদপাড়া, সুভাষনগর, সুভাষপল্লী বা এই অঞ্চল থেকে, ঠাকুরনগর, এই যশোর রোড কেন্দ্রিক অঞ্চল থেকে যে পেশেন্টগুলো আসে, তারা বাইপাস 2 নম্বর গেট হয়ে মিলন সংঘ থেকে সারা বছরই সারা বছর যাতায়াত করেন। তো প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে যেহেতু আমাদের 2 নম্বর গেট টু চাকদা রোড পর্যন্ত এই রাস্তাটা সংকীর্ণ, ন্যারো গেজ, ছোট রাস্তা, তো ফলে সেখানে একটি পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তো একটু যদি আর একটু সিকিউরিটি আর একটু ভাবা যায় এই জায়গাটা নিয়ে, তাহলে মুমূর্ষ রোগীদের জন্য মনে হয় খুব ভালো হয়। তাদের জন্যই মূলত অনুষ্ঠান তো হচ্ছে, তাদের জন্যই। অবশ্যই আশা রাখবো প্রশাসনের কর্তা ব্যক্তিরা, বনগাঁ পৌরসভা, বনগাঁর আর সমগ্র বনগাঁকে যেভাবে সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এখানেও তারা দেখবেন, এই আশা আমরা রাখছি তাদের কাছে। এবং আমাদের ধন্যবাদ আপনাদের সুন্দর ব্যবস্থাপনার জন্য। এরপর সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কি কাজ করছো তোমরা? সেভ ড্রাইভ সেভ লাইফের মধ্যে আমাদের প্লাগ আউট থাকছে বা ব্যানার থাকছে, এবং হলো আমাদের স্বেচ্ছাসেবকরা সেইভাবে সচেতন করছে। প্রচার মাধ্যমে তো অবশ্যই ওই কয়েকদিন রেকর্ডিং এ তো থাকছেই, যাতে মানুষ সচেতন হয়। দেখুন, পুজোর আনন্দ বাঙালির একটা আনন্দ, সেই আনন্দতে সামিল হয়ে যদি কোনো দুর্ঘটনায় কেউ
আহত হয়, সেক্ষেত্রে পুজোটা তো তার মানে কি নয়, আমাদেরই তো ব্যথিত করবে। একদম। সেক্ষেত্রে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমি একজন সম্পাদক হিসাবে বা আমি একজন সুনাগরিক হিসাবে একটুখানি আবেদন রাখছি যে আপনারা সেফ ড্রাইভ সেভ লাইফের যে নিয়মগুলো আছে সেগুলো পালন করবেন এবং হেলমেট অবশ্যই পরবেন। এবং তথাকথিত যারা ইয়াং জেনারেশন আছো, আমিও মিডল এজে এসে গেছি, সেখানে ইয়াং জেনারেশনে 18, 19, 20 বছর বয়সে যারা রয়েছে, একটু গাড়িটা একটু ভাই সাবধানে চালাবে, এটা তো বলতেই হয়। দুজনের বেশি চলো না। আর এই গাড়িগুলো তো এখন আধুনিক না, যেভাবে ওদের পিক আপ পাওয়ার, সেইটা সংযতভাবে, প্রতিটি জীবনের তো মূল্য আছে, অশেষ। সেই তো মায়ের কাছে আমাদের প্রার্থনা যে মা আমাদের সবাইকে সুস্থ রাখো, স্বাভাবিক রাখো, ভালো রাখো। সেটা মিলন সংঘের পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বেশ জনপ্রিয় এবং সারা বিশ্বে আমাদের এই দুর্গাপুজো, বাংলার দুর্গাপুজো, এটা হেরিটেজ। আর বনগাঁর দুর্গাপুজোর ইতিহাস 200 বছরের উপরে, ফলে আমরাও হেরিটেজ দুর্গাপুজোর সঙ্গে অবশ্যই। এই ট্যুরিজম নিয়ে তোমরা কি ভাবছো এবারে? তোমাদের ক্লাব বা আমাদের বনগাঁটা তো ঐতিহাসিক শহর, এটা নিয়ে কি ভাবছে মিলন সংঘ, কি করছে এবারে এটা নিয়ে? বনগাঁ হলো বিভূতিভূষণের বনগাঁ, রাখাল দাসের বনগাঁ, আর বনগাঁর ঐতিহ্য দীনবন্ধু মিত্রের মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। নীল চাষের প্রাণ কেন্দ্রই তো বনগাঁ। মল্লাহাটি বা নীলকুঠি, এখনো সেখানে একটা ঐতিহাসিক আবহাওয়া আমরা পাই, কিন্তু প্রচুর নীলকুঠি ছড়িয়ে আছে। আর সেক্ষেত্রে বনগাঁ যেহেতু একটা সীমান্তবর্তী এলাকা, বনগাঁর যে বর্ডার সেটাও বিশ্ব দরবারে তার নাম রয়েছে। আর হেরিটেজ শহর বনগাঁ, সেক্ষেত্রে ইছামতি নদীর যে নাব্যতা কমে যাচ্ছে, সেটা প্রশাসনের বা সরকারি আধিকারিকরা যদি একটু দেখা যায় মানে করে। আর সেক্ষেত্রে আমাদের বনগাঁর হৃৎপিণ্ড এবার একটা শরীর থেকে হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, শরীরটা নষ্ট হয়ে যায়। আমাদের বনগাঁ শহরের সেই অবস্থা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেক বছরই তো একটা বন্যার একটা মায়ের আগমনে মানুষ বন্যার জলে। সে আর হেরিটেজে তো মানে এবার আমাদের প্রচারে থাকছে বনগাঁর যে তথাকথিত যে সমস্ত ভ্রমণ জায়গা বা নতুনভাবে যে হেরিটেজগুলি স্থান, সেটা আমাদের প্রচারে আমরা রাখতে চলেছি। অবশ্যই আসুন, আমরাও বলবো বনগাঁয় আসুন, পুজো দেখুন। আর বনগাঁর প্রতিটা কোনায় কোনায় ইতিহাস রয়েছে, প্রতিটা কোনায় কোনায় সাহিত্যের সম্ভার। কারণ বিভূতিভূষণ এখানে সত্যজিৎ রায়কে চিনেছিল পথের পাঁচালী থেকে, আর সেই পথের পাঁচালী যিনি লিখেছিলেন তার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নীলচাষের ইতিহাস যিনি সামনে এনেছিলেন তিনি দীনবন্ধু মিত্র। যিনি হরপ্পা মহেঞ্জোদারোকে আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। একদম। এই মাটি এখানে মণিশঙ্করের মাটি। অবশ্যই। তো এই মাটির প্রতিটা জায়গায় সাহিত্য আর ইতিহাস ছড়িয়ে আছে। আসুন বনগাঁতেও, ঠাকুর দেখুন, পুজো আনন্দ উপভোগ করুন। আর আরো একটা বিষয় যে এই সময় কিন্তু বনগাঁতে কোনো হোটেল পাওয়া যায় না, সব বুক হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু আসছে। আর একটা জিনিস বলি, ওই বিভিন্ন পত্রিকাও কিন্তু বনগাঁর লিটল ম্যাগাজিন গুলো, আমাদেরও চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, আমরা পরবর্তীতেও এই বিভিন্ন ম্যাগাজিনে যাতে যদি পত্রিকা কোনো সুভেনির করা যায়, এটাও আমাদের একটা চিন্তা ভাবনা আছে। আমাদের কালচারাল সেক্রেটারিও আছেন, তাদের সঙ্গে আলোচনা করে ইতিহাস এগুলো করার চেষ্টা করব। আর বনগাঁর পুজো তো আর কি বলবো, মানে ঐতিহ্য একটা, হ্যাঁ, মানে গর্ব করতে হয়। আমরা বাইরে গেলে আমরা গর্ব করি যে বনগাঁর পুজো, উৎসব, শ্রেষ্ঠ উৎসব। বনগাঁর মানে বাংলার সেরা উৎসব দুর্গাপুজো, আর বনগাঁ তার একটা দ্বিতীয় জায়গায় আমরা আছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে পুজোর কটা দিন আনন্দ করুন, আসুন বনগাঁর সমস্ত পুজোকে মানে উপভোগ করুন, আর সাথে মিলন সংঘের সাথে থাকুন, শক্তিগড় মিলন সংঘের সাথে থাকুন। আর দর্শনার্থী ছাড়া তো কোনো সংগঠন, কোনো ক্লাবের পুজো তো সেরকম মাধুর্যতা লাভ করতে পারে না। সেদিক থেকে আপনাদের আগমনই আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে।
সমস্ত সদস্যদের কাছে কি অনুরোধ থাকবে পুজো? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন। মানুষ মানে সদস্যদের বলছি, সবাই কর্মব্যস্ত, আমিও একটা স্কুল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তা সেক্ষেত্রেও এরকম গুরু দায়িত্ব আমাকে ক্লাবের সদস্যরা বা পাড়ার সিনিয়র যারা আছে দিয়েছেন। আমার সাথে আমার যুগ্ম সম্পাদকও আছেন, আমার ছোট ভাই, সেও একটু কাজে ব্যস্ত বলে আজকে উপস্থিত। মৈনাক বিশ্বাস। হ্যাঁ, আরও আমার এখন যে কোষাধ্যক্ষ আছেন, তারপরে যারা আছেন তাদের কয়েকজন নাম আমি বলতে চাই, যদি আপনার অনুমতি নিয়ে। না, অবশ্যই, তারা তো আপনার ক্লাবের সম্পদ। প্রতিটা সদস্যই ক্লাবের সম্পদ। হ্যাঁ, বিপুল ঘোষ মহাশয় আছেন, সঞ্জিত বিশ্বাস আছেন, আশিস বোস আছেন, আর অশোক বোস আছেন, এনারা সিনিয়র। হ্যাঁ, ব্যোমকেশ মিত্র আছেন। সবাই আমরা মিলিতভাবে, এবং জুনিয়ররা আছে, জুনিয়ররাও খুব তৎপর আমার ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জুনিয়রদেরও ভূমিকা, আমরা যেমন বড়দের থেকে শিখেছি, ওরাও আমাদের সাথে থাকছে যে দাদা তোমরা চলো, আমরা আছি। এই যে আমরা আছি মানে আমরা মিলন সংঘ আছি, এটা খুব আমাদের প্রেরণা যোগায়। আরো বলছি যে তাও আর একটু আমাদের পরবর্তী জেনারেশন, অনেকের নামই মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই অনেকের নাম আমি দুঃখিত। হ্যাঁ, যে অনেকের নাম আমি এই মুহূর্তে মনে করে বলতে পারছি না, সবাই রয়েছে। আর একটা জেনারেশন গ্যাপ কিন্তু থেকে যাচ্ছে, বুঝলেন? আমাদের সিনিয়ররা যেভাবে ক্লাবমুখী হয়েছে, তার পরের জেনারেশনরা যারা এসছেন, তারা এখন বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন সমস্যার মধ্যে আর ক্লাবের দিকে নজর দিতে পারছেন না। সেক্ষেত্রে কি হচ্ছে, একটু ওই সুতোতে গাঁথলে না, মাঝে যদি সুতোটা একটু কেটে যায় তখন কিন্তু একটু জুড়তে হয়। সেটা আশা করি মানে সব সংগঠন, সব ক্লাবেই হয়। সেইটা জোড়ার কাজ কারা করেন বলুন তো দাদা? এই আমাদের কিছু সিনিয়ররা করে, বুঝলেন? হ্যাঁ, তারা এই চলো চলো এই আসো। আর এখন একটা সুবিধা হয়েছে, সোশ্যাল মিডিয়া সবারই অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করা হচ্ছে। আগে কি হতো, লিস্ট করা হতো, করে এই যাও, এই নামটা গিয়ে ওনাকে বলে আসো। এইগুলো কিন্তু এখন একটা আমাদের অফিসিয়াল ডেটা তৈরি করা আছে, সেইভাবে আমরা এগিয়ে নিয়ে কাজ করতে আমাদের সুবিধা হচ্ছে। আর প্রতিদিনই সবাই রাতের দিকে সবাই যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা চাকরির সাথে যুক্ত, তারা আমরা সন্ধ্যার পরে সবাই মিট করি, বিশেষ করে এই পুজো করার দিনে। কেননা একসঙ্গে তো এগিয়ে যেতে না পারলে এরকম কর্মযজ্ঞ সুসম্পন্ন করা সম্ভব নয়। আর আমার মা বোনেরাও খুব ভালো ভূমিকা পালন করেন পুজোর ওই কটা দিন। সবাই যে যার মতন যার যতটুকু সময় আছে বা সামর্থ্য আছে সেইভাবে পুজো মণ্ডপে তারা উপস্থিত হন। হ্যাঁ, আর ঘরোয়াভাবেই আমাদের ছোট্ট একটা পরিবারের মতন আমরা সবাই মিলে শক্তিগড় মিলন সংঘকে এগিয়ে নিয়ে যাচ্ছি এখন। ধন্যবাদ। খুব সুন্দর লাগলো যে সুন্দর ভাবনা মিলন সংঘের। আমরা দর্শকদের কাছে অনুরোধ করব, হ্যাপি সানরাইজ পডকাস্টের পক্ষ থেকে আপনারা আসুন, মিলন সংঘে পুজো দেখুন। অনেক বড় বড় পুজো মণ্ডপে হয়তো যাবেন, কিন্তু তার সঙ্গে যেখানে অন্তরের ছোঁয়া পাবেন, আন্তরিকতা পাবেন, ঐতিহ্য পাবেন, আসুন। তেমনই একটি ক্লাব মিলন সংঘ। আসুন মিলন সংঘে, ঠাকুর দেখুন, আনন্দ করুন। আজ কিন্তু আমরা অন্তিম পর্যায়ে। আর আপনাদের জন্য বলা, যদি আপনি কোনো বিষয়ে এক্সপার্ট হন, আপনি কোনো বিষয়ে অনেক জানেন, বলতে পারেন, আসুন আমাদের হ্যাপি সানরাইজ পডকাস্টে আপনার সঙ্গে গল্প করব। আপনার যে বিষয় সম্পর্কে আপনি অভিজ্ঞ, আর আমাদের দর্শকদের জন্য উপহার দেব সেই অংশ। আজই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। বনগাঁর পুজো সেরা পুজো, আমার ক্লাবের পুজো সেরা পুজো। তো আজ এ পর্যন্তই, নমস্কার।